মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল করে সর্বসম্মতক্রমে এই রায় দেন। এই রায়ের ফলে সত্যের জয় হয়েছে এবং আজহারুল ইসলামের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে 2019 সালে তা বহাল রাখে তৎকালীন আপিল বিভাগ। এরপর রিভিউ করেন আজহারুল ইসলাম, সে সময় তাও খারিজ করে দেয়। 5 আগস্ট পট পরিবর্তনের পর পুনরায় রিভিউ আবেদন করা হয়। সেখান থেকে আপিল পুনঃশুনানির জন্য অনুমতি দেয় আপিল বিভাগ। গত 8 মে শুনানি শেষ হলে রায়ের জন্য দিন ধার্য করা হয়। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যার উপর ভিত্তি করে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাও প্রমাণ হয়েছে এই রায়ের মাধ্যমে, এমনটাই বললেন তার আইনজীবী। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। আপিল বিভাগের সংক্ষিপ্ত রায় যাতে 2 দিনের মধ্যে প্রকাশ হয় সেই আবেদন করেছেন জামায়াত নেতা আজহারুল ইসলামের আইনজীবী। রায় প্রকাশের পরই তিনি মুক্ত পরিবেশে ফিরে আসবেন বলেও জানান তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল নিয়ে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করছেন। একই সঙ্গে স্বৈরাচারের দোসর আমলাদের অপসারণের দাবিতে পাল্টা বিক্ষোভও চলছে। এসব খবর জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী রকুন উদ্দিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রকুন, সচিবালয়ের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? আরও জানতে চাই নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, আসলে সচিবালয়ে এটি ছিল পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের যে সংগঠন আছে, সেই সংগঠনের পক্ষ থেকে আজকে যদি বলা হয় এটি 4র্থ দিনের মতো তাদের বিক্ষোভ কর্মসূচি, সেটি তারা শুরু করেছেন আমরা জানতে পেরেছি বেলা 11:30টায়। এবং এই মুহূর্তে তারা অবস্থান করে আছেন মন্ত্রিপরিষদ বিভাগের যে নতুন ভবন হয়েছে এবং জনপ্রশাসন সচিবের দপ্তরও সেখানে আছে, তার নিচে তারা অবস্থান করছেন, যেটি তারা গতকালও করেছিলেন। তো এটি আমরা জানতে পেরেছি, কিন্তু আমাদেরকে আজকে এখন পর্যন্ত সচিবালয়ের ভেতরে প্রবেশের অনুমোদন দেওয়া হয়নি। আমরা এখনো ভেতরে প্রবেশ করতে পারিনি। সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকেই আসলে বেশ জোরদার করা হয়েছে। সেটি সকাল থেকেই গতকালকেই আমাদেরকে জানানো হয়েছিল প্রজ্ঞাপনের মাধ্যমে যে আজকে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না, সেটি দর্শনার্থীরা প্রবেশ করতে পারেননি। একই সাথে কোনো সাংবাদিককেও প্রবেশ করতে দেওয়া হয়নি। আমাদেরকে এখানে দায়িত্বরত যে পুলিশের কর্মকর্তারা আছেন তারা জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তাদের পক্ষ থেকে না জানানো পর্যন্ত কোনো সাংবাদিককে যাতে ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয়। সেজন্য আসলে এই মুহূর্তে আপনাকে হয়তো বিক্ষোভের ছবি আমরা দেখাতে পারছি না, তবে আমরা সেখান থেকে জানতে পেরেছি সেখানে কর্মকর্তা কর্মচারীর যে ঐক্য পরিষদ আছে তাদের পক্ষ থেকে সরকারি চাকুরি বিধিমালার সংশোধিত যে অধ্যাদেশ জারি হয়েছে গত বৃহস্পতিবার, সেটি বাতিলের দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করেছেন 4র্থ দিনের মতো। একই সাথে গতকাল রাত থেকে জুলাই মঞ্চের পক্ষ থেকে কয়েকজন এসে অবস্থান নিয়ে আছেন সচিবালয়ের যে প্রধান ফটক তার ঠিক উল্টো দিকে তারা অবস্থান নিয়ে আছেন। তারা এখানে আমরা এসে দেখেছি সকাল থেকেই তারা এখানে বিভিন্ন প্রতিবাদী গান গাচ্ছেন, প্রতিবাদী স্লোগান দিচ্ছেন এবং একই সাথে তারা বক্তব্য দিচ্ছেন। সেখান থেকে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে যে আমলারা এখানে সুবিধা পেয়েছেন তাদের অনেকেই এখনও এখানে চাকুরিরত আছেন এবং তাদের কারণে এইখানে নানান ধরনের সংকট তৈরি হচ্ছে এবং এজন্য তাদেরকে আসলে যাতে দ্রুত তাদেরকে চিহ্নিত করা হয় এবং তাদেরকে যাতে অব্যাহতি দেওয়া হয়, এই ধরনের দাবি তারা জানাচ্ছেন। এখনও তারা সেখানে অবস্থান নিয়ে আছেন।
আর সচিবালয়ের বিভিন্ন গেটের মধ্যে যদি আমি বলি, সচিবালয়ের যে কয়টি গেট আছে তার মধ্যে এখন পর্যন্ত 2টি গেট দিয়ে যানবাহন প্রবেশের অনুমোদন দেওয়া হচ্ছে, এবং সেটিও যাদের পাস আছে অর্থাৎ যানবাহনের পাস, শুধু ব্যক্তির পাস না, তাদেরকেই যেতে দেওয়া হচ্ছে। এবং সেটি আসলে অতিরিক্ত সচিব এবং তদুদ্যোগ কর্মকর্তা এবং উপদেষ্টারা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারাই আছেন। এছাড়া আমরা দেখেছি যে সকালে এই মূল ফটকের সামনে এবং আশেপাশে বিজিবিরও অবস্থান দেখেছি। আমরা জানতে পেরেছি ভেতরেও বিজিবি অবস্থান করছে এবং সেনাবাহিনীর কয়েকজন সদস্যকেও আসলে আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে তারা বিজিবি এবং সেনাবাহিনীর কোনো দল এই সচিবালয়ের বাইরে আমরা যদি বলি, অর্থাৎ মূল ফটক জুড়ে বা যেই সব দরজা দিয়ে আসলে ভেতর প্রবেশ করা যায় এখানে তারা নাই। সেখানে পুলিশ সদস্যরা, এপিবিএন সদস্যরা, একই সাথে পুলিশের বিশেষ প্রশিক্ষিত বাহিনী যে সোয়াট, তারা অবস্থান নিয়ে আছেন। আর সব কিছু মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সেটি বলতে পারি। ভেতরে যে বিক্ষোভ কর্মসূচি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের, সেটিও চলমান আছে। আর একই সাথে সচিবালয়ের যে প্রধান ফটক তার উল্টো দিকে জুলাই মঞ্চের যে একটি প্রতিবাদী কর্মসূচি, সেটিও চলমান আছে। এবং এই অবস্থা কতক্ষণ চলবে সেটি পরবর্তীতে কোনো সংবাদে আপনাদের জানাতে পারবো। ইফতেখার। দর্শক, জানছিলাম সচিবালয়ের বিক্ষোভের খবর। 2025-26 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে 16তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। এনটিভি ও এফবিসিসিআইয়ের যৌথ আয়োজনে বিশেষ এই অনুষ্ঠানটি আজ রাত 8টায় এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তামজিদ, অনুষ্ঠানের প্রস্তুতি কেমন দেখছেন? অনুষ্ঠানের প্রস্তুতি আসলে আপনি জানেন যে ঘড়ির কাঁটার হিসাব করলে 7 ঘন্টা পরেই এই এনটিভির এই কেমন বাজেট চাই, 16তম কেমন বাজেট চাই অনুষ্ঠান সেটি সরাসরি সম্প্রচার করা হবে। সেই লক্ষ্যে যে ধরনের প্রস্তুতি, মোটামুটি পুরো প্রস্তুতি একদম সম্পন্ন করা হয়েছে, সেট তৈরি হয়ে গেছে এবং যে বিশেষ অতিথিরা আসবেন তাদের জন্য যে বিশেষ ব্যবস্থাপনা সব কিছুই রাখা হয়েছে এখানে। আপনি জানেন যে আমাদের এনটিভির এই অনুষ্ঠানে আসন্ন বাজেটে কী ধরনের বাজেট আসবে এবং কোন কোন খাতগুলোতে গুরুত্ব দেওয়া উচিত এবং জনগণের যে ভাবনা, সেই ভাবনাগুলো দেশের বিশিষ্টজন অর্থাৎ সরকারের নীতি নির্ধারক সহ অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হবেন এই অনুষ্ঠানে। এই যে সাধারণ মনের যে ভাবনা, বাজেট কেমন হওয়া উচিত, সেই ভাবনাগুলো তাদের কাছে তুলে ধরা এবং তাদের মাধ্যমে জানা যে আসলে কোন কোন খাতগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবার এবং জনপ্রত্যাশা অনুযায়ী এই যে গুরুত্বপূর্ণ খাতগুলো, সেই খাতগুলোতে বাজেট নির্ধারণ কীরকম হওয়া উচিত, সেই বিষয়গুলো উঠে আসে। সব মিলে এই প্রস্তুতি আমাদের এনটিভির তেজগাঁয়ের যে স্টুডিও আছে সেখানে প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এখানে এনটিভির যে কর্মীরা আছেন তারা নিরলস পরিশ্রম করছেন এবং সময় মতোই তারা পুরো প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। খুঁটিনাটি একদম শেষ মুহূর্তে যে কিছু কাজ রয়েছে সে কাজগুলো করা হচ্ছে এবং যারা অতিথি আসবেন, যেখানে আসন গ্রহণ করবেন, পিছনের যে সেটটি সেটি কেমন হবে, সব মিলিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত করার জন্য কাজ করছেন এখানকার কর্মীরা। সন্ধ্যা 7টার পরেই আমরা এই 8টার দিকে লাইভ অনুষ্ঠিত হবে এই কেমন বাজেট চাই অনুষ্ঠানে। সেজন্য যে প্রস্তুতি হওয়া দরকার বা অনুষ্ঠান শুরু করার জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেটি সবটি সম্পন্ন করা হয়েছে। ইফতেখার। দর্শক, জানছিলাম কেমন বাজেট চাইয়ের প্রস্তুতির খবর। মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 53 জনকে পুশব্যাক করেছে বিএসএফ। বিজিবি জানায়, পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাড় সীমান্ত দিয়ে ভোরে 30 জনকে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতরা কেউ কেউ বলছেন তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। আটককৃতদের যাচাই বাছাইয়ের পরেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাতক্ষীরার কুশখালী সীমান্তে 23 জনকে পুশিন করেছে বিএসএফ। এদিকে পুশিনের প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সত্যিকার অর্থেই ভারতে অবৈধ বাংলাদেশি কাউকে পেলে ভারত সরকারের উচিত যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশে পাঠানো। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সব সময়
যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না আল্লাহ দিলে। হ্যাঁ, সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। কুমিল্লায় গড়ে ওঠা অনেক হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকগুলোর অনুমোদন নেই বলে অভিযোগও আছে। রোগীদের কেউ কেউ ও তাদের স্বজনরা অভিযোগ করেছেন তারা ভুল চিকিৎসার শিকার হয়েছেন, এতে কারো কারো মৃত্যুও হয়েছে। পর্যাপ্ত তদারকির অভাবে এসব হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে কাঙ্ক্ষিত সেবা মিলছে না। দালাল নির্ভর এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এখন রোগী ও তাদের স্বজনের জন্য আতঙ্কে পরিণত হয়েছে। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। গেল বছর নভেম্বরে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ইশরাত জাহান এরিন নামে এক প্রসূতির মৃত্যু হয়। মৃত এরিনের বাবা মোবারক হোসেনের অভিযোগ, ভুল চিকিৎসায় তার মেয়ের মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এরিনের বাবা মাকে 5 লাখ টাকায় সমস্যা মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। তবে এরিনের বাবা ও মা বিষয়টি প্রত্যাখ্যান করে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ করেন। যিনি ডিউটি ডাক্তার ছিলেন, ডাক্তার আতিক, তার যথেষ্ট গাফিলতি এবং অবহেলা ছিল। আমার মেয়ে সিজারের পরে যদি সে তার তদারকি থাকতো তাহলে হয়তো এই ধরনের ঘটনাটা ঘটে নাই। তারা 5.5 লাখ টাকা আমরা সাথ ছিল দেওয়ার জন্য, আমরা নিয়ে নাই। আমরা মেয়ের বিচার চাই, যাতে আমার মেয়ের মতো অকালে কোনো মেয়ে না চলে যায়। চলতি বছরের 16ই মার্চ নগরীর ট্রমা হসপিটালে ইমরান হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়। স্বজনরা অভিযোগ করেছেন ভুল চিকিৎসাই তার মৃত্যুর কারণ। চিকিৎসকরা জানিয়েছিলেন অপারেশনে লাগবে 25,000 টাকা। পরে 3 লাখ টাকা খরচ করেও বাঁচানো যায়নি ইমরানকে। চলতি বছরের 10ই এপ্রিল কুমিল্লা নগরের ঝাউতলা মুন হাসপাতালে এক রোগীকে ব্যবস্থাপত্রে নির্ধারিত ইঞ্জেকশনের পরিবর্তে অন্য ইঞ্জেকশন দেওয়া হয়। রোগীর স্বজনদের অভিযোগ, বিদেশি ইঞ্জেকশনের কথা বলে 34,500 টাকা আদায় করলেও রোগীকে 6,000 টাকা মূল্যের দেশি কোম্পানির ইঞ্জেকশন দেওয়া হয়। পরে এই নিয়ে তোলপাড় হলে ওই হাসপাতাল 3 দিনের জন্য বন্ধ রাখে স্বাস্থ্য অধিদপ্তর। এভাবে কুমিল্লার সদর এলাকা ছাড়াও দেবিদ্বার সহ অন্য উপজেলাতেও নিবন্ধিত অনিবন্ধিত অনেক হাসপাতালেই ভুল চিকিৎসার ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। কুমিল্লায় অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সিভিল সার্জন ও জেলা প্রশাসক। অবৈধ থাকতে পারে, কিন্তু আমাদের যখনই আমরা এ সম্পর্কে কিছু জানি সাথে সাথেই আমরা যাই এবং ব্যবস্থা নিই। এগুলো নিয়ে আমরা কাজ করছি, সিভিল সার্জন কাজ করছেন আমাদের সাথে, আমরা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন একসাথে কাজ করছি। প্রয়োজনে আমরা মোবাইল কোর্টও পরিচালনা করছি। পাশাপাশি দালালদের অপতৎপরতার কারণে বহু রোগীকে ভুগতে হচ্ছে বলেও অনেকে অভিযোগ করেন। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নত করা সহ দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।